মহাশ্বেতা দেবীর সাথে আপনারা যা ফোল্ডার দিয়েছেন এর বাইরে অমরবাবু বলবেন তার সাহিত্যকর্ম নিয়ে। আমি মহাশ্বেতা দেবীকে অন্যভাবে চিনি বা চিন্তা। যখন পার্লামেন্টে উনি যাচ্ছেন, ফ্যাক্ট ফাইন্ডিং করছেন, ফিরে এসে যখন রিপোর্ট লিখছেন, তখন থেকে আমার সাথে ওনার আলাদা। এবং যখন পার্লামেন্টে কৃষকরা কোট আনকোট আল্টালেফটিস্টরা যখন আন্দোলন করছে, তখন মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল নিচের কোর্টে 11 জন কৃষককে। আমরা মানবাধিকারের জায়গা থেকে ডেথ পেনাল্টির বিরুদ্ধে, আজও বিরুদ্ধে, যে কোনো লোকেরই ডেথ পেনাল্টির আমরা বিরুদ্ধে। প্রথম যে ব্যক্তির কাছে গিয়ে আমরা অ্যাপ্রোচ করি যে আমরা ডেথ পেনাল্টির বিরুদ্ধে কথা বলবো, সে প্রথম নামে আমাদের কাছে প্রথম মনে আসে। যখন আমরা এপিডিআর এর সভায় আলোচনা করছি কার কার কাছে যাওয়া যায়, মহাশ্বেতা দেবীর নাম প্রথমেই আসে। যখন লালবাজারে 1970, 71, 72 সালে, যারা 70 দশকের মানুষ তারা জানেন যেভাবে নকশালপন্থী বন্দীদের ওপর অত্যাচার করা হয়েছিল, বিশেষ করে রুনু গুহ নিয়োগী, দেবী রায়, রঞ্জিত গুপ্তরাও অত্যাচার করেছিল। তার বিরুদ্ধে একটা মাত্র মামলা 77-এর পর, একটা মাত্র মামলা, ফৌজদারি মামলা টিকেছিল। এবং সেই মামলাটা হচ্ছে অর্চনা গুহর অত্যাচারের মামলা। তাকে 72 ঘন্টা ধরে লালবাজারে উল্টো দিকে ঝুলিয়ে হ্যাঙ্গারে পায়ে ক্রমাগত মারে। ব্রাজিলের মার আছে, আপনারা জানেন, ব্রাজিল ফুটবল খেলায় বিখ্যাত, ব্রাজিল অত্যাচার আবিষ্কারেও বিখ্যাত। ফালাঙ্গা মার, কম্বল জড়িয়ে যদি মারে লাঠি দিয়ে, তাহলে তার ডাক্তারখানায় তারপর নিয়ে গেলেও ধরা পড়বে না, বেশ কিছুদিন বাদে ধরা পড়বে। অর্চনা দিকে সেইভাবে মারা হয়েছিল। ওই একটা মাত্র মামলা যখন টিকেছিল বামফ্রন্টের আমলে, তখন আমরা আওয়াজ তুলেছিলাম রুনু গুহ নিয়োগী সাসপেনশন চাই। তখন রুনু গুহ নিয়োগী একমাত্র নন আইপিএস যাকে বাম সরকার প্রমোশন দিয়েছিল আইপিএস অফিসার হিসাবে। আমরা সাসপেন্ড করাতে পারি না, তো ব্যাপক জনমত গড়ে তুলতে পেরেছিলাম। সেই সময় যার কাছে আমরা প্রথম অ্যাপ্রোচ করেছিলাম জনমত গড়ে তোলার ব্যাপারে, 80-র দশকে মামলা যখন নতুন করে ওঠে, মহাশ্বেতা দেবীর কাছে। পরে যখন 96 সালে ওই একটা মামলা জেতা যায়, সোমেন গুহ, অর্চনা গুহর পরিবারের যিনি দায়িত্বে ছিলেন মামলা, সেই মামলা জেতা মামলা। তারপর সেই সময় রুনু একটা বই লিখেছিল, রুনুরও আত্মজীবনী আছে। রুনু একটা বই লিখেছিল, রুনু সাদা না কালো। সেই সময় একটা পরিবর্তন বলে দেশের মতো রকম একটা উইকলি বেরোতো, পরিবর্তনের রুনু দাবি করে যে সে কাউকে মারিনি। এবং আমরা যেসব কথা বলি গুহ সংঘর্ষ, অত্যাচার, বাজে কথা। যদিও পরবর্তীকালে আনন্দবাজারে রুনু গুহ নিয়োগী একটা ইন্টারভিউ বেরোয়, তাতে স্বীকার করে যে চারু মজুমদারকে গ্রেপ্তারের পর বরফের ওপর রেখে দেওয়া হয়েছিল। আপনারা জানেন চারু মজুমদার খুব অ্যাসমা পেশেন্ট ছিলেন, ইঞ্জেকশন ছাড়া থাকতে পারতেন না। ওষুধ উইথড্র করে দিয়েছিল ডাক্তার, তার পেশাগত নৈতিকতা ত্যাগ করে পুলিশের চাপে ওষুধ বন্ধ করে দিয়েছিল। চারু মজুমদার কে অ্যালাউ টু ডাই, তাকে হত্যা করা হয়েছিল। আমরা বলতেই পারি, রুনু স্বীকার করে। চারুবাবু কোথায় লুকিয়ে আছে তার জন্য দীপক বিশ্বাসকে প্রচন্ড মার মেরেছে। রুনুর আত্মজীবনীতে কোটা নিজে মেরেছে বলছে না, কিন্তু স্বীকার করা আছে। সেই রুনু একটা বই লিখেছিল, রুনু সাদা না কালো। আমরা তার প্রত্যুত্তর লিখেছিলাম রুনু কালো।
তাতে মহাশ্বেতাদের প্রথম প্রবন্ধ মহাশ্বেতাদের রুনুগ্রহণীয় দ্বীপ। এগুলো আপনাদের সকলের কাছে আছে কিনা আমরা জানি না। আলিপুর জেলখানায়, প্রেসিডেন্সি জেলে নারী নির্যাতন প্রতিরোধ মঞ্চ মৈত্রেয়ী চট্টোপাধ্যায় তখন বেঁচে, শিবশঙ্কর বাবু তখন বড় আইনজীবী, আবিষ্কার করলে জেলখানার মধ্যে নন ক্রিমিনাল লুনাটিক, অদ্ভুত একটা শব্দবদ্ধ, নন ক্রিমিনাল লুনাটিক, ক্রিমিনাল নয় তাই জেলে থাকার কথা নয়, কোনো কারণে তার মেন্টাল ডিসঅর্ডার আছে, বাড়ি থেকে বেরিয়ে গেছে, রাস্তায় ছিল, জেলখানা তাদের ভেতরে রেখে দিয়েছে। আমার দুর্ভাগ্য, আমি হাইকোর্টের আদেশে আমি পরিদর্শনও করেছিলাম নন ক্রিমিনাল লুনাটিক কারা। আমার ট্রেন ধরতে হবে তাই বাড়াচ্ছি না। নরক, যেভাবে প্রেসিডেন্সির মতো জেলে নন ক্রিমিনাল লুনাটিকদের রাখা হতো, আপনারা ভাবতে পারবেন না কিভাবে রাখা। কেউ বেরোতে পারতো না ভালো হয়ে। কেন? নন ক্রিমিনাল লুনাটিক, যার নো কেস এগেইনস্ট দেম, তার বিরুদ্ধে কোনো মামলা নেই, তবে রাখা হয়েছে, চিকিৎসা হবে, ভালো হয়ে যাবে, ফেরত পাঠিয়ে দেওয়া, কেউ বেরোতো না। এরকম যদি একটা ওয়ার্ড থাকে, ওয়ার্ডের মধ্যে আবার একটা খাঁচা আছে, ওয়ার্ডের মধ্যে সবাই ঘুরে বেড়াচ্ছে, তার মাঝে আবার একটা করে সিংহ ভাল্লুকদের রাখার যেমন চারপাশের খাঁচা হয়, ওরকম খাঁচার মধ্যে আবার কিছু উন্মাদিনী কোট আনকোট তাদের রাখা হচ্ছে। আমরা যখন পরিদর্শনে যাই, কেউ মুক্তি পায় কিনা আমরা জিজ্ঞেস করি, বলে রেকর্ডে কেউ মুক্তি পায়নি। মানে ওষুধ দেওয়া হচ্ছে, একটু ভালো হচ্ছে, দুর্নীতি হচ্ছে, ওষুধ বন্ধ করে দিচ্ছে, রেগুলার ওষুধ না থাকার ফলে সে আবার উন্মাদ হচ্ছে, আবার ওই খাঁচায় তাকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। অদ্ভুত একটা নৃশংস নরকের চেহারা। আমরা যখন এটা রিপোর্ট লিখি, তখন প্রধান প্রবক্তা এই নন ক্রিমিনাল লুনাটিকদের মানুষের কাছে পৌঁছে দেওয়া, সেটা হচ্ছে মহাশ্বেতা দেবী। আমরা খবর পাই যশোর জেলে একটা মেয়ে পাচার হয়েছে, বাচ্চা মেয়ে পাচার হয়ে কোনোভাবে যশোর জেলে আছে। যশোর জেলে সুপার মানবিক, তিনি কোথার দিয়ে ঠিকানা জোগাড় করে এপিডিআর একটা চিঠি দেন, যেরকম একটা মেয়ে আটক আছে কলকাতা বা দক্ষিণ চব্বিশ পরগনা, মেয়েটির বাবা নাপিত আপনারা সংগ্রহ করে দিতে পারেন কিনা মেয়ের বাবা মাকে, আমরা তাহলে হ্যান্ড ওভার করে দেবো। আমরা খুঁজে বাবা মাকে বার করি, বর্ডারে পরে ট্রান্সফার হয়। এতে মহাশ্বেতা দেবীর বড় ভূমিকা। সরকারের সঙ্গে চিঠি চালাচালি করা, বাংলাদেশের সঙ্গে ভারত সরকারের চিঠিপত্র শুরু করা, জেলখানা থেকে আইনি মতে নিয়ে আসা এবং বর্ডারে ট্রান্সফার করে দেওয়া। মার কাছে মেয়ে চলে আসছে বর্ডারে, বাংলাদেশ বর্ডারের পুলিশ আর বিএসএফ দাঁড়িয়ে আছে, বদল হচ্ছে, পেছনে বড় ভূমিকা এপিডিআরে যেমন ছিল, মহাশ্বেতা দেবীর তেমন ছিল। এই ধরনের উদ্যোগগুলো দেখবার 2010 অনেকের রঞ্জার জঙ্গলে, লালগড় অঞ্চলে মাওবাদীদের মারা হয়, যৌথ বাহিনী মারা, সেটা পরোক্ষেও বড় খবর, সমস্ত খবরের কাগজে বেঁচে। এখন দেখবেন ডিজিটালে গেলে ওই ছবিটা ব্লক করা আছে, সমস্ত কাগজে বেরোলো। একটি বাচ্চা মেয়ে, একটা মহিলাকে মাওয়িস্ট, ছেলে মাওয়িস্ট, দুজনকে যেভাবে শুয়োর নিয়ে যাওয়া হয় সেইভাবে বাঁশে হাত গুনেরাম ভেবে বডিটা এইভাবে ঝুলে আছে, চুলটা মেয়েটার এভাবে ঝুলে আছে, দুজনকে নিয়ে বাঁশে করে যৌথ বাহিনী নিয়ে যাচ্ছে। এই ছবি বেরোয়, বিবেকবান যে কোনো হৃদয় আঘাত করে। আমরা প্রতিবাদ করেছিলাম 2010-এ।
এবং কোনো মৃতদেহকে এই অসম্মানজনক ভাবে নিয়ে যাওয়া যায় কিনা। হতে পারে সে বিদ্রোহী, হতে পারে সে দেশদ্রোহী, হতে পারে সে খারাপ লোক, এমনকি যুদ্ধে মৃত লোককে সম্মান দেখানো হয়। আদি যুগ থেকে চলে আসছে যে মারা যাবে তাকে সম্মান দেখাতে হয়। সভ্যতার ন্যূনতম শর্ত মানেনি যৌথ বাহিনী। আমি মহাশ্বেতা দেবীর কাছে যাই, গিয়ে বলে আমাদের আঘাত করছে, কিছু করা যায়? বলো তুমি পিটিশন রেডি করো, আমি প্রথম লোক যে সই করব। আমরা পিটিশন করে, আমি আর মহাশ্বেতা দেবী পিটিশন করেছিলাম জয়েন্ট ফোর্সেসের বিরুদ্ধে 2010। কোর্ট সেটা কগনাইজেন্স, কোর্ট সেটা শুনানি করে মানবাধিকার কমিশনে পাঠায়। মানবাধিকার কমিশন দীর্ঘকালের পর অশোক গঙ্গোপাধ্যায়, অশোক গাঙ্গুলি তখন চেয়ারপারসন, তিনি আমাদের ডেকে পাঠান, বলেন কিভাবে সম্মান দেখানো যায়। আমরা তখন মিলিটারি হিস্ট্রি খুলে সম্মানটা দেখাই, এইভাবে ডেড বডিকে সম্মান দিতে হয়। দুঃখজনক হলেও সত্যি, উনি আমাদের রেকমেন্ডেশনটাকে আইনে প্রয়োগ করার জন্য সুপারিশ করলেন না, উনি আমার সরকারের কাছে পাঠিয়ে দিলেন। সরকার কোন রকম কিছু করলো না। আজও আমাদের অধরা, ওই জায়গাটা অধরা, যে কোনো একটা বিদ্রোহ হলো, কোনো একটা আন্দোলন হলো, কোনো একটা আর্মড ফোর্সেস, আর্মড অপোজিশন গ্রুপের সঙ্গে কাউ যুদ্ধ হলো, আনকনফ্লিক্ট হলো 36 ঘরে থেকে আমাদের এখানে কোথাও ডেড বডি যাবে কি করে? ডেড বডিকে মর্যাদা দেওয়া হবে কি করে? এমনকি আনআইডেন্টিফাইড ডেড বডি ব্রিটিশ আমলেও হচ্ছে, তোমাকে ফ্রিজে রাখতে হবে, বিজ্ঞাপন দিতে হবে, ছবি দিতে হবে, জানান দিতে হবে যে এরকম ডেড বডি পাওয়া গেছে, কেউ আছো দাবিদার? আর এখানে নন বিদ্রোহী বলা হচ্ছে কোট আনকোট মাওয়িস্ট, তুমি তাকে স্বীকার করা কোনো শুয়োরের মতো তাকে কাঁধে বেঁধে নিয়ে যাচ্ছে, এটা সভ্যতার লজ্জা। কাউকে পাইনি, ওই 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 মহাশ্বেতা দেবীর কাছে আমরা পেয়েছি। আমাদের অনেক ঘটনা যে আমি বারবার জিজ্ঞেস করেছি যে আপনি লেখার আমি একটু ইয়ার পেয়েছে, লেখার মানি কে পড়ে? আপনারা কোটেশন দিয়েছেন, আমি 2-3টে ওনার কথা বলে শেষ করব। উনি বলেছেন প্রতিবাদের নানা ভাষা আছে, লিখে যাও। তোমরা যখন লেখো, তুমিও লেখো, রাস্তায় নামো, লিখে যাও, রেকর্ড করো। অন্যায়ের, সভ্যতার যে অন্ধকার দিক তুমি রেকর্ড করো। ফলে ওনার লেখাগুলো পড়লে, ওনার নোভেল অনেক আপনারা দিয়েছেন, ওনার ছোট গল্প অনেক। অজয় গুপ্ত যে খণ্ডগুলো বার করেছে তার 16 নম্বর খণ্ড পড়লে, 15 নম্বর খণ্ড পড়লে ওনার নন ফিকশন লেখা, টুকরো টুকরো সব লেখা, চিঠি। উনি কখনোই উত্তেজিত হয়ে কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও হয়তো স্লোগান দিতেন, বা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও স্লোগান দিতেন। উনি যখন কোনো দাবি নিয়ে যেতেন যে আমলাকে দিতে হবে, যে মন্ত্রীকে দিতে হবে, তাকে চিঠি দিতেন, ভদ্রভাবে চিঠি দিতেন, নিয়মিত দিতেন। এইটা হচ্ছে ওনার গুণ, অসাধারণ ধৈর্য শক্তি, নিয়মিত ভাবে দিতেন। আপনার লোটা সকলে কথা বলছেন, ওগুণ আমি বলছি না। ওনার একটা কাজ আছে, কেউ আপনারা উল্লেখ করেন না, ওনার একটা অসাধারণ কাজ আছে। আপনারা যারা গুণমুগ্ধ মহাশ্বেতা দেবী, আমি বিনয়ের সঙ্গে জিজ্ঞাসা করি, নুরুন্নিসা এনায়েত খাঁকে, নুরুন্নিসা এনায়েত খাঁ এই ভদ্রমহিলা কি? ফ্রান্সের নাম কি ছিল? এটা আমি ভুলে গেছি। উনি এমনি সাধারণ মৃত্যু হয়
নুরুন্নিসা এনায়েত খাঁ ভারতবর্ষ থেকে ওর পরিবার রাশিয়ায় চলে যায় 1912 সালে। তারপরে ফাঁসিবাদের ওই উত্থানের সময় উনি ফ্রান্সে চলে যান। অত্যন্ত সঠিক বলেছেন, ফ্রান্সে শুধু চলে যান তা নয়, ফাঁসিবাদের বিরুদ্ধে সরাসরি লড়াই করেন নুরুন্নিসা এনায়েত খাঁ। ম্যান্ডেলিন গোপনে নামটা হয় ম্যান্ডেলিন। কি অত্যাচার তাতে করেছে উনি যখন গেস্টাপোর হাতে ধরা পড়া, একটা কথা বার করতে পারেন, গেস্টাপোরা তাকে হত্যা 1939 অথবা 40 সালে। মহাশ্বেতা দেবী তার স্মরণে বই লিখেছিল। নুরুন্নিসা এনায়েত খাঁর জীবনে লিখেছেন জেন কেলার, বর্ন টু স্যাক্রিফাইস, আত্মত্যাগ করার জন্যই যেন জন্ম হয়েছে, বর্ন টু স্যাক্রিফাইস। তাকে স্মরণ করে এবং ভারতবর্ষের ঔপনিবেশিক সময় পরবর্তী সময় আদিবাসী নারীদের আন্দোলন নিয়ে বিভিন্ন জায়গা নিয়ে উনি একটা বই সম্পাদনা করেন। আপনারা যেমন শতবর্ষ পালন করতেন, উনি বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী কমলা দেবী চট্টোপাধ্যায়ের স্মরণে একটা বই বার করেন, উৎসর্গ করেন নুরুন্নিসা খাঁ এনায়েতকে, বর্ন টু স্যাক্রিফাইস। অসাধারণ বই, মহাশ্বেতা দেবী সম্পাদক। এর ইন্ট্রোডাকশন করলে ওনার সব আইডিয়া আমরা একমত হব না। ওনার ভূমিকায় আছেন উনি নারীবাদী আন্দোলন কি চোখে দেখেন, নারীদের আন্দোলন কি চোখে দেখেন, নারীদের কোন ধরনের দাবি দাওয়াকে উনি ঊর্ধ্বে তুলে ধরতে চান। কিছু একমত হব, কিছু একমত হব না। অসাধারণ কাজ। এবং আপনাদের যদি এই বইটা কোনোদিন পুনর্মুদ্রণ করতে হয়, আপনারা যারা ওনার সপক্ষে আছেন তারা করবেন, আশা করি। আমি শেষ করি, ওনাকে বারবার প্রশ্ন করা হয়েছিল, এখানে না বিদেশে, এবং ওনার গবেষণা নিয়ে আপনারা লিখেছেন, নাটক হয়েছে ইত্যাদি। ওনার গবেষণা বিদেশে কতখানি হয়, কতখানি বিদেশে কাজ হয়। গায়ত্রী চক্রবর্তী বিভাগের কাজ তো আপনারা জানেন, অন্ধায়নীর ওপর। ওনার তেভাগা আন্দোলনের ওপর বন্দোবস্ত স্বেচ্ছা সৈনিকের ওপর গবেষণা হচ্ছে, সেগুলো ছাপিয়ে ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল 2006 সালে ফ্র্যাঙ্কফুর্ট বুক ফেয়ারে। উত্তরটা শুনুন। উনি বলছেন, ইউরোপের জ্ঞানদীপ্ত ইউরোপের সভ্যতা আমাদের এক ধরনের হিউম্যান বিইংকে খালি পরিচয় করায়, কিন্তু মনো হিউম্যান। উনি বলছেন মানুষ মনো হিউম্যান নয়, এক ধরন হতে পারে না, বহু ধরনের মানুষ আছে। তখন প্রশ্ন করে, তাহলে আপনি কাকে প্রতিনিধিত্ব করেন, কোন ধরনের লেখার প্রতিনিধিত্ব করেন? বলছেন, আমি যে প্লুরাল, বহু সমাজ, বহু ধরনের যে সমাজ, বহু ধরনের যে মানুষ, তার মধ্যে যে সবচেয়ে নিপীড়িত, সবচেয়ে অত্যাচারিত, যার কণ্ঠস্বর কোথাও পৌঁছয় না, সেইটা পৌঁছে দেওয়াটা আমার কাজ। কত ক্ল্যারিটি! যখন 2006 উনি বলছেন, উনি একটা, তখন নক্ষত্র আমাদের, অনেক জীবন পেরিয়ে উনি এসছেন, তখন ওনার লেখার মধ্যে ক্ল্যারিটি। উনি ইন্টারভিউতে বলছেন, I cling to the belief that for any culture as old, as ancient as ours,
to have survived over time and time, there could only be one basic common and acceptable core of thought, that is humanness. এত দিন আমাদের সভ্যতা চলছে, এত বছর ধরে বেঁচে আছে, তার পেছনে চিন্তার একটা মাত্র ভাবনা আছে, মনুষ্যত্ব, মানবতা। পরের যে লাইনটা আপনারা লিখেছেন, টু অ্যাকসেপ্ট ইচ আদার রাইট টু বি হিউম্যান উইথ ডিগনিটি, আত্মমর্যাদা দিয়ে জীবন, সেই জীবনকে রেসপেক্ট করা, তার অধিকারটাকে স্বীকার করে নেওয়া, বারবার আমার লেখার মধ্যে আমি দিয়েছি। শেষ লাইন, দিস দেন ইজ মাই ফাইট, এটাই আমার লড়াই, মাই ড্রিম, আমার স্বপ্ন, ইন মাই লাইফ অ্যান্ড ইন মাই লিটারেচার, এটাই আমার জীবনের কাজ, এটাই আমার সাহিত্যের কাজ, যে মানুষের ওগুলোকে তুলে ধরা। আমি শেষ করি আর একটা প্রায় অপ্রকাশিত ইন্টারভিউ নেওয়া হয়েছিল। ইন্টারভিউটা কোন এক কাটিয়াল গবেষক, কাটিয়াল, তিনি আর ইন্টারভিউটা প্রকাশ করেননি, ওনার জীবন দশায় প্রকাশ হয়নি। I have to go on writing. এটাও 2000 এক মিনিট, এটা ওই 2008। I have to go on writing, আমি লিখে যাব to the best of my ability in defense of the dispossessed, যাদের কিছু নেই, আম্বেদকারের লাইন শব্দটা, and disinherited, যারা সব কিছু হারিয়েছে, যাদের কিছু নেই, নিজের বলে কিছু নেই, so that I may never have reason to feel ashamed to face myself, তাহলে আমার নিজেকে আয়নার সামনে দাঁড়াতে কোনো লজ্জা হবে না যে আমি এদের নিয়ে লিখেছি। আমার জন্মকালে আমার প্রজন্মের কাছে আমি এদের সম্পর্কে লিখতে পেরেছি, লিখে যাচ্ছি, এটাই আমার কাজ। For all writers are accountable to their own generation, সমস্ত লেখকের একটা দায়বদ্ধতা থাকে নিজের প্রজন্মের প্রতি, have to answer for themselves, নিজেদের জন্য উত্তর দেওয়ার জন্য দাঁড়াতে হয় সকলের সামনে। মহাশ্বেতা দেবী আমাদের সামনে দাঁড়িয়ে আছেন, তাকে আমরা পরীক্ষা করছি, 100 বছর বাদে তাকে 100 বছর হচ্ছে, তাকে আমরা স্মরণ করছি। আপনারা বলছেন কি পরীক্ষা দিচ্ছেন না লেখার মধ্যে দিয়ে। জ্ঞানপীঠ পুরস্কার কার হাত থেকে নিয়েছিলেন উনি? জ্ঞানপীঠ পুরস্কার 1996 সালে ওনাকে কে দিয়েছিল জ্ঞানপীঠ পুরস্কার? উনি পশ্চিমবাংলার কোনো পুরস্কার পাননি, বঙ্কিম পাননি, আনন্দ পুরস্কার পাননি, কিচ্ছু পাননি, পশ্চিমবঙ্গে কোনো পুরস্কার পাননি। উনি জ্ঞানপীঠ পেয়েছিলেন, সাহিত্য একাডেমি পেয়েছিলেন, ম্যাগসাইসাই পেয়েছিলেন, সব পেয়েছিলেন। পশ্চিমবাংলা ওনাকে কোনোদিন কোনো পুরস্কার দেয়নি, উনি বয়ে গেছে ওনার। তো ওনাকে জ্ঞানপীঠ পুরস্কার কে দিয়েছিলেন? 1996 সালে জ্ঞানপীঠ পেয়েছিলেন, আপনারা লিখেছেন, কে দিয়েছিলেন? পৃথিবীর সবচেয়ে বরেণ্য ব্যক্তি। মিলন, আমাদের মনে আছে আমরা নেলসন ম্যান্ডেলার মূর্তি যখন স্টেডিয়ামে এসেছিলেন, কলকাতা স্টেডিয়ামে আমরা মিছিল করেছিলাম, রাজনৈতিক বন্দী এখনো জেলে আছে, বামফ্রন্ট তুমি ম্যান্ডেলাকে অভিবাদন দিচ্ছ, দেয়ার আর পলিটিক্যাল প্রিজনার ইন ওয়েস্ট বেঙ্গল বলে আমরা মিছিল করেছিলাম। বামফ্রন্ট প্রথম নতজানু হয়েছিল এপিডিআরের কাছে, বলে পাঠিয়েছিল মিছিলটা বন্ধ করতে। আমরা আমাদের কাউন্সিল মিটিং এ সিদ্ধান্ত নিয়েছিলাম মিছিল বন্ধ হবে না, মিছিল থাকবে। ম্যান্ডেলা নিজে আমাদের ডেপুটেশন নেননি, ম্যান্ডেলা লোক পাঠিয়েছিলেন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের প্রতিনিধি আমাদের থেকে মেমোরান্ডাম। সেই নেলসন ম্যান্ডেলা 96 সাল মহাশ্বেতা দেবীকে জ্ঞানপীঠ পুরস্কার দিয়েছে। বলেছিল না কিছু কিছু লেখা আমি পড়েছি, উনি শুধু ভারতের নয়, পৃথিবীর সমস্ত নিপীড়িত মানুষের উনি কণ্ঠস্বর।
আর যখন জ্ঞানপীঠটা নেবার পর একটা বক্তৃতা দিতে হয়। মহাশয় দেবের বক্তৃতা ছিল আজকে 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 প্রাসঙ্গিক, আজকে বড় প্রাসঙ্গিক। একবিংশ শতাব্দীর দোরগোড়ায় তো তখন আমরা 1996 বলছেন খারাপ দিন আসছে। আমি পুরস্কার নিচ্ছি, তো বড় খারাপ দিন আসছে। Dark curtain will hang on our head. অন্ধকার পর্দা আমাদের সামনে পড়বে। আমাদের কাজ হবে সেই অন্ধকার পথটাকে ছিঁড়ে আলোটা নিয়ে আসা। দেখা যাক আমরা আলো আনতে পারি কিনা। ধন্যবাদ।